আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি খুব ইম্পর্টেন্ট টপিক শিখব। টপিকটি হচ্ছে টেন্স। অ্যাকচুয়ালি এই টেন্সটাকে ইংলিশ গ্রামারের হার্ট বলা হয়। সো আমরা বলতে পারি টেন্স ইজ দ্য হার্ট অফ ইংলিশ গ্রামার। এই ভিডিওটা একেবারে বেসিক থেকে বুঝিয়ে দিব বাংলা ভাষায়। সো লেটস বিগিন। তো আমাদেরকে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ টেন্স, অর্থাৎ টেন্সটা কি। টেন্স মানে হলো ভার্ব বা কাজের সময় বোঝানো। টেন্স আমাদের কি করে ভার্ব বা কাজের সময় বুঝিয়ে থাকে। টেন্সের মাধ্যমে একটা ভার্ব বা কাজের সময় বুঝিয়ে থাকে। আমরা যখন বলি আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছিলাম, সবগুলো বাক্যে কাজের সময় কিন্তু আলাদা। যেহেতু টেন্সকে ইংলিশ গ্রামারের হার্ট বা হৃদয় বলা হয়, সো বোঝা যাচ্ছে এই টেন্সটা আমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এর মাধ্যমে কি হয়, বাক্যের অর্থ স্পষ্ট হয়। টেন্সের মাধ্যমে বাক্যের অর্থ স্পষ্ট হয়। টেন্স একটি বাক্যের মূল গঠন ও অর্থ প্রকাশের কেন্দ্রবিন্দু। কেননা সময় না জানা গেলে আমরা বুঝতে পারি না কাজটি কখন বা কবে ঘটছে। ফর এক্সাম্পল যদি বলি আই গো টু স্কুল, এই গো ভার্বের চেঞ্জের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা বাক্যের অর্থই আলাদা করে ফেলতে পারি। যেমন আই গো টু স্কুল, যেমন আমি স্কুলে যাচ্ছি বা বিদ্যালয়ে যাচ্ছি, এটা বর্তমান সময়কে নির্দেশ করে। আর যদি বলি আই ওয়েন্ট টু স্কুল, তাহলে বোঝা যাবে এটা আমি গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। আবার যদি বলি আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, এই তিনটাই কিন্তু আমাদেরকে সময় ও অর্থ পুরোপুরি বদলে দিচ্ছে। অর্থাৎ এই গো ভার্বটার চেঞ্জের মাধ্যমেই আমরা কিন্তু সময় এবং অর্থ পুরোপুরি শনাক্ত করতে পারছি যে কোন কাজটা কোন সময়ে হচ্ছে। সো এই যে বিভিন্ন সময় ও অর্থের ভিন্নতার উপর ভিত্তি করে টেন্সকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিন ভাগে ভাগ করা যায়। আবার এই তিন প্রকারকে আলাদা আলাদা চারটা ভাগে ভাগ করা যায়, তখন টেন্স মোড অর্থাৎ টোটাল 12 প্রকার হয়ে থাকে। অ্যাকচুয়ালি there are 3 মেইন টেন্সেস, অর্থাৎ প্রধান তিনটি টেন্স রয়েছে। কি কি? PRESENT প্রেজেন্ট টেন্স, যেটাকে বলি আমরা বর্তমান কাল। পাস্ট টেন্স, যেটাকে বলি অতীত কাল। এবং কাল মানে হচ্ছে কিন্তু টেন্স বা সময়, টেন্সের অর্থ হচ্ছে কাল বা সময়। ফিউচার টেন্স, যা হচ্ছে ভবিষ্যৎকাল। সো প্রেজেন্ট টেন্সটা কি নির্দেশ করে? বর্তমান সময় অর্থাৎ নাও, এখন কি ঘটছে। পাস্ট টেন্স কি নির্দেশ করে? অতীত সময় বা পূর্বে কি ঘটছিল সেটা, বিফোর, পূর্বে। অ্যান্ড ফিউচার টেন্স কি নির্দেশ করে? ভবিষ্যতে কি ঘটবে বা পরে, লেটার, অর্থাৎ পরে কি ঘটবে। এই তিন প্রকার টেন্স আবার 4 ভাগে বিভক্ত। এই তিনটা টেন্সে আলাদা আলাদা ভাবে আবার 4 ভাগে বিভক্ত। এই ভাগগুলোর মধ্যে রয়েছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, এন্ড 4 হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন আমরা সিম্পলের ক্ষেত্রে বলবো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি পাস্ট টেন্সের 4টা ভাগের কথা বলি, হবে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি ফিউচার টেন্সের 4টা প্রকারের কথা বলি, তখন হবে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই জন্য আমরা বলে থাকি টেন্স টোটাল 3 into 4 equal to 12, টোটাল 12 প্রকার, অর্থাৎ টোটাল 12 প্রকার। এই 12 প্রকারের মধ্যে আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের যে একটা প্রকার রয়েছে সিম্পল বা ইনডিফিনিট, আজকে শিখবো আমরা প্রেজেন্ট। এই প্রেজেন্ট টেন্সের একটা ভাগ, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সো আমরা কি বললাম? প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ রয়েছে,
প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই 4টা ভাগের মধ্যে আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানবো। সো আমাদেরকে প্রথমে জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি। যে কাজটি প্রতিদিন হয়, অভ্যাসগত যে কাজটি কি প্রতিদিন হয়, আমাদের অভ্যাসগত কাজ, যেটা অভ্যাসগত, ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ যেটাকে আমরা বলি, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য বা বর্তমানে বোঝায় যেগুলো, বা যে কাজগুলো বর্তমানে হয় বা নাও যেটাকে আমরা বলি এখন, সেগুলি হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেগুলোকে কি বলা হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা কি বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কাজটি আমরা প্রতিদিন করি, যে কাজটি প্রতিদিন হয়, যে এবং অভ্যাসগত, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং বর্তমানে হয়, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। যেমন এখন আমি লিখছি বা ভিডিওটি মেক করছি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি যে ভিডিওটি মেক করছি, আর আপনারা যখন বা তোমরা যখন ভিডিওটি দেখবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ অতীতে। সো আজকে আমি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করবো। এই যে আমি এখন ভিডিওটা মেক করছি, অর্থাৎ বর্তমানে যে কাজটা আমি করছি সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেগুলো আমরা প্রতিদিন করে থাকি, প্রতিদিন দাঁত ব্রাশ করি, ঘুম থেকে উঠি, প্রতিদিন নামাজ পড়ি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিছু কাজ রয়েছে অভ্যাসগত, আমরা প্রতিদিন স্কুলে যাই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেগুলো কি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য কি, যেমন পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে বরফ জমে, সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক ট্রুথ বা বৈজ্ঞানিক সত্য, ঠিক আছে। আর অভ্যাসগত কর্ম কি হতে পারে? আমি নিয়মিত স্কুলে যাই এবং সে নিয়মিত কোরআন পড়ে, এগুলো হচ্ছে অভ্যাসগত কর্ম। ঐতিহাসিক সত্য কি, আমরা ঐতিহাসিক সত্য হিসেবে বলতে পারি 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, বা ভাষা আন্দোলনে অনেকে শহীদ হন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। এগুলো হচ্ছে কি ঐতিহাসিক সত্য বা হিস্টোরিক্যাল ট্রুথ। আর চিরন্তন সত্য কি, সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। এখন আমরা স্ট্রাকচার দেখে নিই, প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে, পজিটিভের ক্ষেত্রে কিরকম হবে এবং নেগেটিভের ক্ষেত্রে কিরকম হবে। পজিটিভ স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস বেস ভার্ব অর মূল ভার্ব যেটাকে আমরা বলি মূল ভার্ব, বেস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট। যদি এক্সাম্পল দেই তাহলে স্ট্রাকচারটা আরেকটু ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল। আবার যদি বলি হি প্লেজ ক্রিকেট। এখানে আই সাবজেক্ট, প্লে হচ্ছে মূল ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, সো ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত হয়নি। আর এখানে হি যেহেতু থার্ড পারসন, সো এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, এজন্য এস বাই এস দেওয়া হয়েছে প্লাস অবজেক্ট। আবার যদি বলি উই গো টু স্কুল, এক্ষেত্রেও উই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, টু স্কুল অবজেক্ট। আবার যদি বলি শি রিডস দ্য হোলি কোরআন, এক্ষেত্রেও কিন্তু শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের সাথে এখানে এটা হচ্ছে বেস ভার্ব বা মূল ভার্ব, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। সো এক্ষেত্রে আমাদেরকে কি মনে রাখতে হবে, সাবজেক্ট যদি হি শি ইট বা এক বচন হয়, কি বলেছি, সাবজেক্ট যদি হি শি ইট বা, অর্থাৎ হি শি ইট হচ্ছে এক বচন হয়, হি শি ইট বা এক বচন হয়, তাহলে ভার্বের সাথে, তাহলে কি করবো আমরা, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি রিডস, শি ইটস, রাহিম গোস। এক্ষেত্রে নেগেটিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট
সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস মূল ভার্ব বা বেস ভার্ব। এক্সাম্পল দিলে স্ট্রাকচারটা আর একটু ক্লিয়ার হবে। I do not play. He does not go to school. স্ট্রাকচারটা একটু খেয়াল করুন। সাবজেক্ট হচ্ছে আই অথবা হি, ডু অথবা ডাজ। এক্ষেত্রে প্রথমটা হয়েছে ডু, পরেরটা হয়েছে ডাজ, দেন নট, দেন হয়েছে নট, তারপর বেস ভার্ব, যথারীতি বেস ভার্ব বসেছে অর্থাৎ মূল ভার্ব। এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে আমরা কি খেয়াল রাখবো? হি, শি, ইটের ক্ষেত্রে আমরা বসাবো does not, I, we, you, they, এক্ষেত্রে আমরা বসাবো do not। এবার আমরা কোয়েশ্চেন স্ট্রাকচারটা দেখব। কোয়েশ্চেন মেক করার ক্ষেত্রে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে? যখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব তখন প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে? স্ট্রাকচারটা হচ্ছে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট, তখন প্রশ্ন জিজ্ঞাসার ক্ষেত্রে সাবজেক্টটা ডু এবং ডাজের পরে চলে যাবে, প্লাস বেস ভার্ব প্লাস কোয়েশ্চেন মার্ক। তো এক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল দিলে আমরা আর একটু ক্লিয়ার হব। এক্ষেত্রে যেহেতু আমরা যখন কোয়েশ্চেন করবো অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বর্তমানকালে আমরা যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব তখন ডু এবং ডাজ দিয়ে শুরু করব। ফর এক্সাম্পল, ডু ইউ প্লে ক্রিকেট? ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? এক্ষেত্রে ডু বসেছে, দেন সাবজেক্ট, দেন বেস ভার্ব, প্লে, প্লে অর্থাৎ মূল ভার্ব, এন্ড ক্রিকেট বাকি অংশ। আবার যদি বলি, ডাজ শি গো টু স্কুল? সে কি স্কুলে যায়? এটা দিয়ে আমরা ডাজ বসিয়েছি, যেহেতু আমরা কোয়েশ্চেন করছি অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করছি। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব তখন ডু অথবা ডাজ বসবে। ডাজ, দেন সাবজেক্ট, বেস বা মূল ভার্ব, গো টু স্কুল বাকি অংশ। আবার যদি বলি, ডু দে সিং? তারা কি গান গায়? এক্ষেত্রে আমরা কি করেছি? ডু বসিয়েছি, যেটা আমরা স্ট্রাকচারটাতে দেখতে পাচ্ছি, ডু, দেন সাবজেক্ট, দেন বাকি অংশ বেস ফর্ম। আর যদি বাকি অংশ থাকে তো বসাবো। এখানে যেহেতু সিং পর্যন্ত, সো আমাদের কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে খেয়াল রাখতে হবে, আমরা কোয়েশ্চেন করার সময় অবশ্যই কোয়েশ্চেন মার্কটা যখন লিখবো তখন অবশ্যই আমাদের সেটা ইউজ করতে হবে। আমরা যখন কথা বলবো তখন তো আমাদের প্রশ্ন করার ভঙ্গিটাই কোয়েশ্চেনের মতো হয়, যখন খাতায় লিখবো তখন অবশ্যই আমাদেরকে এই কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা উল্লেখ করতে হবে। সো আমরা কি বুঝলাম? সো প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার হয় যখন আমরা ডেইলি ওয়ার্ক, রুটিন বা সত্য ঘটনা বলে থাকি। আমরা সকলেই জানি যে বাংলা ক্রিয়ার রূপ দেখে কিন্তু আমরা সহজে টেন্স নির্ধারণ করতে পারি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি করো, করি, করে, করেন, যায়, যাও, যাস, যান ইত্যাদি থাকে তাহলে সেটা অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়াও কিছু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টেন্স মার্কার রয়েছে যেগুলো দেখে আমরা সহজেই চিহ্নিত করতে পারি যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো সবসময় খেয়াল রাখবো। অলওয়েজ, often, daily, regularly, generally, 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 normally, normally, usually, every day, occasionally, sometimes, এই যে ওয়ার্ডগুলো একটু খেয়াল করুন আপনারা। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে চোখ বন্ধ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বুঝে নেব। যেমন যদি বলি, your brother goes to school regularly.
এই ক্ষেত্রে এখানে এই যে রেগুলারলি শব্দটা দেখে আমরা সহজে অনুমান করতে পারছি বা ধরতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদিও আমরা স্ট্রাকচার জানি, তারপরেও এই কিছু ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো যদি আমরা মুখস্থ রাখি বা বারবার প্র্যাকটিস করি অর্থ সহ, তাহলে অবশ্যই আমরা যে কোনো সেন্টেন্স দেখে অর্থ বুঝে, আমরা অবশ্যই অর্থ বুঝলে তো ভালো, আমরা সেন্টেন্সের ধরনটা নির্ণয় করতে পারবো, কোন টেন্সে রয়েছে তা বুঝতে পারবো। বাট যদি এই ওয়ার্ডগুলোও মনে রাখি তাহলে অবশ্যই খুব সহজেই আমরা টেন্স নির্ধারণ করতে পারবো। এছাড়াও আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স গুলা IMPERATIVE ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সো আমরা কি বুঝলাম, যত ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কোনো অনুচ্ছেদে বা কোনো এক্সামে দেখবো, সেগুলোকে আমরা চোখ বন্ধ করে কি বুঝে নেব, সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, let it be done, এটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে যদি আবার বলি ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি বলি ওপেন দ্য উইন্ডো, এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মোট কথা, আমরা যত ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, এরকম যত সেন্টেন্স দেখতে পাবো সেগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ ভেরি মাচ।